নমস্কার। শুরু করতে চলেছি শিল্পায়ন গল্প ক্যাফের নিবেদন অভীক সরকারের কাহিনী অবলম্বনে নাটক খোঁড়া ভৈরবীর মাঠ দ্বিতীয় পর্ব। নাটকের সামগ্রিক বিন্যাস, পরিকল্পনা ও নির্দেশনায় সত্যনারায়ণ মিত্র। পোস্টার এডিট, আবহ নির্মাণ ও সম্পাদনায় সৌভিক বেজ। প্রযোজনায় টিম শিল্পায়ন। কাহিনীর সূত্রধর সৌভিক বেজ। এছাড়াও বিভিন্ন ভূমিকায় সত্যনারায়ণ মিত্র, অর্পিতা কর্মকার, মহাশ্বেতা মিত্র, সুরাজ বেজ, সৌরভ বেজ ও সৌমিক চক্রবর্তী। প্রায় ৩০০ বছর আগে তালদিঘিতে কালীগিরি তান্ত্রিকের মন্ত্রে প্রতিষ্ঠিত হয় খোঁড়া ভৈরবীর মন্দির। রক্ষাকবচ হিসেবে মাটির নিচে চাপা ছিল ভয়ঙ্কর ডাকাত রামাইয়ের হার। তান্ত্রিকের ভবিষ্যৎবাণী ছিল ৩০০ বছর পর এই বাঁধনের জোর ফুরবে এবং রামাই পিশাচ হয়ে ফিরে আসবে। সেদিন সন্ধ্যায় বাসন্তী পিসি সন্ধ্যারতির সময় মায়ের জিভে রক্ত দেখতে পান। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে। এরপর একে একে ঘটে যায় অস্বাভাবিক মৃত্যু। অজানা আতঙ্ক গ্রাস করে মানুষকে। রাত নামলেই গ্রাম জুড়ে নেমে আসে সর্বনাশের কালো ছায়া। তারপর শুনতে থাকুন খোঁড়া ভৈরবীর মাঠ দ্বিতীয় পর্ব। বৈঠক বসেছিল মুখুজ্জে বাড়ির বাইরের ঘরে। গাঁয়ের ৫ জন গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। ছিলেন যোগেন ভট্টাচার্য মশাই। ছিল আরও ২ জন যারা সামনাসামনি দেখেছে সেই পিশাচকে, রাখুহরি আর দনু। সারা গ্রাম জুড়ে একটা থমথমে সন্ত্রস্ত পরিবেশ। এই ভোরের আলো ফোটার আগে কেউ ঘরের বাইরে বেরোয় না, আর তার সঙ্গে সন্ধে নামতে না নামতেই এই ঘরের দরজায় খিল। গত ১০ দিন ৮ জন শিকার করেছে তালদিঘির পিশাচ, বুঝলে? তার সঙ্গে গেছে এই বটির উদ্দিন আর ওই নাসিরের দুটো করে ৪টে ছাগল, আর ওই তারিণী কর্মকারের একটা বাছুর, আর পাড়ায় ওই বসেদের গোয়াল থেকে 2টো দুধের গাই। আজকাল সন্ধ্যের পর মানুষ তো দূর, এই কুকুরও দেখা যায় না তালদিঘির পথে। এখন বলেন সমাধানের পথ কি? কিছু একটা করতে হবে। তাহলে পুলিশ কি বলেছে? আর পুলিশ, লোকাল থানা তো হাত তুলে দিয়েছে। ওই বড় বাবু বললেন ভূত পেতের কারবার ওনার আন্ডারে পড়ে না। উনি রিপোর্ট লিখে ওই সদরে ফাইল পাঠিয়ে দিয়েছেন। এরপর ওই যা করবার ওই ওপরওয়ালারাই করবেন। তাহলে উপায়? দিনে তো গা ফাঁকা হয়ে যাবে গো কাকা। এই ৮ জন লোক। ৮ নয় গো কাকা, এই ৯ জন। গতকাল ওই গরান হাটার জঙ্গলে পচা গলা শরীর পাওয়া গেছে আমাদের এই মনসুর মিয়ার। মাথার আধখানা আর একখানা পা পাওয়া গেছে মাত্র। গাড়ি সারাই করে যখন ওই জঙ্গলে গেছিল পেশাব করতে, এই তখনই বোধ হয়। কিন্তু এর প্রতিকার কি ঘুরছে কাকা? কাজ কারবার সব লাটে উঠতে চললো যে। ছেলে মেয়ে পরিবার নিয়ে গায়ে বাস করাই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে দেখছি। আপনি বলুন, এভাবে বাঁচা যায় নাকি? আশা বলি কি কর্তা মশাইরা ওই মন্ডলদের ওই থান দিদিরে একবারই জিজ্ঞেস করলে হয় না? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। এই ধরেন ওই, হ্যাঁ, মানে ওই কালীগিরি তান্ত্রিক এইসব থেকে বাঁচবার কোনো মন্তর বা উপায় টুপায়
কিছু বলে গেছিল কিনা ওই ঠান্দিদির ওই পূর্বপুরুষ রে, সেটা একবার জিজ্ঞাসা করলে কেমন হয় বলেন? হ্যাঁ হ্যাঁ, কথাটা মনে ধরে সবার। এই কথাটা কারো মনে আসেনি কেন এতক্ষণ? তার উপর ঠান্দিদি এখন এ বাড়িতেই বাসন্তী পিসির পরিচর্যার তদারক করছেন। মুখুজ্জে মশাই কাজের লোক কানাইকে ডেকে বললেন অন্দরমহলে খবর নিতে। আধ হাত ঘোমটা টেনে একটু কুঁজো হয়ে এলেন ঠান্দিদি। এদের সকলের থেকে বয়সে বড় হলে কি হবে, প্রাচীন যুগের লোক তিনি, ঘোমটা টোমটা বিলক্ষণ মানেন। দনু মাস্টার উঠে গিয়ে ঠান্দিদির হাত ধরে যত্ন করে একটি মোড়ায় বসিয়ে দেয়। বেঁচে থাকো বাবা। থুরথুরে গলায় নাতির বয়সী নবীন মাস্টার মশাইটিকে আশীর্বাদ করেন ঠান্দিদি। তারপর সমবেত ভদ্রজনের প্রশ্নটা শুনে অনেকক্ষণ ভ্রু কুঁচকে ভেবে বললেন, কই না তো, এমন তো কিছু বাবা আমাকে বলে যায়নি রে ভাই। কিছুই বলে যায়নি কালীতান্ত্রিক? ও ঠান্দিদি, একটু চেষ্টা করো না, যদি কিছু মনে টনে থাকে তোমার, একটু চেষ্টা করো ঠান্দিদি। একবার অবশ্য বুঝলি ভাই, আমি তখন খুব ছোট। রাত্রে খেতে ঘুমের ভান করে শুয়ে আছি। মা তো বাসন কোসন ধুয়ে এসে বাবার সঙ্গে গল্প করছে। এমন সময় কথায় কথায় এই ঘোড়া ভৈরবীর কথা ওঠে, বুঝলি। আমার তখন এই ঘুম আসি করছে। মা ঠিক এইটাই জিজ্ঞেস করল, চোখটা জুড়িয়ে আসার আগে ঠিক শুনিনি, মনে হলো বাবা বলেছে, কি যেন বললো, কি বলেছিল বলো তো বাছা? ঠিক মনে পড়ে না কেন। আরেকটু মনে করার চেষ্টা করো না ঠান্দিদি, কি ঠিক বলেছিল তোমার বাবা? হ্যাঁ, মনে পড়েছে। বাবা বলেছিল, যে আমাদের যে পূর্বপুরুষের জন্যে মায়ের মূর্তির আঙুল ভেঙেছিল, তিনি নাকি খুব ভয় পেয়েছিলেন। তখন তাকে নাকি এই কালীগিরি তান্ত্রিক সাহস দিয়ে বলে, এই কালীগিরি বলে গেছিল যে কি যেন, হ্যাঁ, মনে পড়েছে, এই কালীতান্ত্রিক বলে গেছিল যে। কি বলে গেছিল কালীতান্ত্রিক? বলে গেছিল যে মায়ের যদি ইচ্ছে হয় তাহলে নিজের পুজোর ব্যবস্থা মা নিজেই করবেন। ধুর, এটা কোনো সমাধান হলো? এ তো কথার কথা, এরকম তো আমরা হামেশাই বলে থাকি। বলি, উনি কি কোনো কাটান মন্তর বলে গিয়েছিল তোমার ওই পূর্বপুরুষকে, যেটা কিনা তার ছেলের ছেলে এই করে করে তোমাদের কারো কাছে জানা আছে? না রে ভাই, এমন
তো কিছু কথা বাবা আমাকে বলেছিল বলে তো মনে পড়ে নে। আচ্ছা, আপনার ওই আর কোনো ভাই বা বোন নেই কি ঠান্দিদি? না রে ভাই, আমার তো আর কোনো জ্ঞাতি গোষ্ঠী কেউ নেই রে। তাহলে আর কি মুখুজ্জে কাকা, এই গাঁ থেকে বাস ওঠাতে হবে মনে হচ্ছে। গিন্নি কথাটা অনেক দিন ধরেই বলছিল বটে। কালই তবে আমরা পাটনা চলে যাচ্ছি মেয়ের কাছে। মা যদি চান তবেই ফিরবো, নচেত নয়। চললাম মুখুজ্জে কাকা, চললাম ভাই সব। সাবধানে থাকবেন। ভৈরবী মা সবার মঙ্গল করুন। মা গো। বলে চাদরটি কাঁধে দুলিয়ে বাইরের দিকে হাঁটা দেন রায়মশাই। সেই শেষবার দেখা রায়বাবুর। পরের দিন ভোরবেলা পাশের গ্রাম জগৎবল্লভপুরের একজন মনীষ এসে খবর দেয় যে দুই গাঁয়ের মধ্যিখানে যে শুকনো খালটা আছে তার মধ্যে পড়ে আছেন রায়বাবু। শরীরটা কে যেন ধারালো রামদা জাতীয় কিছু একটা দিয়ে প্রবল আক্রোশে কুপিয়ে খণ্ড খণ্ড করে গেছে। আর খালের মাটি ভেদ করে রায়বাবুর খুলি ফাটিয়ে মুখ ফুঁড়ে উঠেছিল একটা পুরনো শ্যাওলা ধরা হাড়ের টুকরো। শামু, ও শামু, গেলে কই? নিতাই খুঁজছিল শামুকে। বউকে চোখে চোখে রাখে নিতাই। তার মনে একটা সন্দেহ পাকিয়ে উঠছে কয়েকদিন ধরেই। মা যেদিন মন্দিরে পড়ে গেলেন তবে থেকেই কেমন যেন অদ্ভুত ব্যবহার করছে মেয়েটা। কথা নেই কারোর সঙ্গে, চুপচাপ থাকে দিনের বেশিরভাগ সময়। কথা বলতে গেলে এমন চোখে তাকায় যে দেখে বুকের রক্ত ঠান্ডা হয়ে যায়। প্রথম প্রথম এত সব খেয়াল করেনি নিতাই। তার ঘুম খুব গাঢ়। একবার বালিশ ছুলে তার আর সার থাকে না। তবে সেই দিন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেছিল নিতাইয়ের। উঠে অভ্যেস বসে পাশে হাত বাড়িয়ে দেখে যে পাশে বউ নেই। আরে শামু, কোথায় গেলে? বাথরুমে গেছে হয়তো, এসে পড়বে এক্ষুনি। কিন্তু কি ব্যাপার, এত দেরি হয়ে গেল, এখনো ফিরছে না কেন? শামু, ও শামু, গেলে কই? বাইরে বেরিয়ে গিয়ে দেখে বারান্দায় গ্রিলের গায়ে মুখ ঠেকিয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে অদ্ভুত সুরে মন্ত্রের মতো কী সব যেন চাপা গলায় নাকি কান্নার মতো আউড়ে যাচ্ছে তার নতুন বিয়ে করা বউ। ওম হাস, ওম হাসাকর্ম, ওম হাস, ওম ভৈরবী নমো নমঃ। সেই দিন হঠাৎ অকারণেই শীত করে উঠেছিল নিতাইয়ের। চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়েছিল সে। তারও ঘণ্টাখানেক পরে ভোর রাতের দিকে ফিরে আসে শামু। কি করছিল সে অত রাতে? কোথায় গেছিল শামু? শুধু সেই দিন নয়, তারপর থেকেই রোজ রাতে ঘুমোবার পর বেশ কিছুক্ষণের জন্যে শামু যায় কোথায়। আর সেই সব রাতেই একটার পর একটা অঘটন ঘটে যায় কি করে। শামু, ও শামু, কই গেলে গো? লোকজন এসেছে, চাটা করে দাও দেখি। বলি নিমকি টিমকি আছে কিছু? বলতে বলতে রান্নাঘরের পেছনে এসে উপস্থিত হয় নিতাই। আর তারপর সামনের দৃশ্যটা দেখে শির দাঁড়ায় একটা বরফের স্রোত নেমে যায় তার। সেখানে তখন শামু পিঠ ফিরিয়ে বসে একটা অদ্ভুত কাজ করছিল। তার সামনে কক কক করে ছটফট করছে বাজার থেকে কিনে আনা 2-4টে মুরগি। স্পষ্টতই ভয় পেয়েছে তারা। আর আছে একটা সদ্য কাটা পাঁঠা। মাটিতে শোয়ানো আছে কাটা পাঁঠাটা। আর নিতাইয়ের বউ, সদ্য বিয়ে করা বউ, সেই পাঁঠার রক্ত 2 হাতে তুলে নিজের সারা মুখে মাখছে আর রামদাটার ওপরে আঙুলে করে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে, সঙ্গে সেই দুর্বোধ্য ভাষার সুরেলা মন্ত্র আওড়ানো। ওম হাস, ওম হাসাকর্ম, ওম হাস,
ওম ভৈরবী নমো নমঃ। কি স্বাদ, কি স্বাদ! রক্ত, রক্ত, রক্ত চাই আমার, রক্ত চাই, রক্ত চাই আমার। ধীরে ধীরে সরে আসে নিতাই। বুকটা ধরাস ধরাস করছিল তার। হায় ঈশ্বর, এ কি দেখলাম আমি! যা ভাবতেছিলাম তাহলে কি সেটাই সত্যি? নিঃসারে ঘুমিয়েছিল নিতাই, মানে ঘুমের ভান করে একপাশ ফিরে শুয়েছিল বিছানায়। আজ অমাবস্যা, যেদিন তার মা ভৈরবী মন্দিরে পড়ে গেছিল, তারপর ঠিক 15 দিন হলো আজ। তার ওপর আজ সূর্যগ্রহণও বটে। কালীতান্ত্রিকের কথা সত্যি হলে আজই একটা এসপার বা ওসপার হয়ে যাওয়ার কথা। আজ ঘোড়া ভৈরবীর মন্দিরে ধুমধাম করে অমাবস্যার পুজো হওয়ার কথা ছিল, কিন্তু এইবার আর কেউই সন্ধ্যের পর বাড়ির বাইরে থাকার ঝুঁকি নেয়নি। ফলে গত 300 বছরের মধ্যে এই প্রথম অমাবস্যার পুজোয় নিষ্প্রদীপ থাকবে ঘোড়া ভৈরবীর মন্দির। মাঝরাত শেষ হয়েছে কি হয়নি, বাইরে একটা সনসন করে হাওয়া উঠল। ঠিক এমন সময় বাইরের হলঘরের বড় ঘড়িটায় ঢং করে একটা শব্দ হলো। রাত 1টা। এইবার বিছানায় একটা মৃদু নড়াচড়া টের পায়নি তাই। চোখ বুজে থাকলেও শরীরের বাকি সমস্ত ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে ওঠে তার। পেশিগুলো টান টান হয়ে যায়। শামু উঠছে বিছানা ছেড়ে। নাক ডাকার শব্দটা বাড়িয়ে দেয়নি তাই। বুঝতে পারে যে উঁচু খাট থেকে হালকা পায়ে ঘরের মেঝেতে লাফিয়ে নামলো শামু। ঝুন করে একটা আওয়াজ হলো নুপুরের। মিনিট 3 অপেক্ষা করেই উঠে পড়েনি তাই। বিছানা থেকে নেমে ঘরের বাইরে বেরিয়ে আসে সে। সারা বাড়ি চুপচাপ, কোথাও কোনো শব্দ নেই। শুধু দূর থেকে অস্পষ্টভাবে নুপুরের শব্দ ভেসে আসছে যেন। কোন দিকে গেল শামু? বারান্দার দিকটা একবার দেখে নেয়নি তাই। না, একদম ফাঁকা। খিড়কি দরজার দিকে আসতেই ঝুনঝুন শব্দটা ক্ষীণ হতে হতে মিলিয়ে গেল যেন। মানে খিড়কি দরজা দিয়েই বেরিয়ে গেল শামু। ওদিকে যেতেই সিঁড়ির নিচ থেকে ছায়ার মতো বেরিয়ে আসে 2 জন। তাদের একজনকে ফিসফিস করে প্রশ্ন করেনি তাই। কাকা, এই তোমার বৌমারে দেখলে নাকি? এই তো এখান থেকে ওই খিড়কির দরজা দিকে গেল। নুপুরের শব্দ শুনলাম তো। আর 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 কি কাকা? বৌদির চোখ দুটো না কেমন যেন জ্বলছিল, বুঝলে নিতাইদা? কয়লার আগুন লাগলে যেমন লাগে। শিকারে বেরিয়েছে শামু। শামু কি তাহলে সেই পিশাচ? একদিন ধরে একটা পিশাচিকে নিয়ে ঘর কষি আমি। তবে আমিও নিতাই মুখুজ্জে আজ এর শেষ দেখে ছাড়বো। অস্ত্র কিছু নিয়েছো সাথে? নিতাই দাদা, একটা আধাতি তরোয়াল নিয়েছি, আর মাস্টার বাবু নিয়েছেন একটা পাকা বাঁশের লাঠি। চলো যাওয়া যাক। খুব সাবধান, আস্তে আস্তে, ধীরে ধীরে এসো। মাস্টার বাবু আপনি সাবধানে আসেন। কিন্তু কিন্তু কই নুপুরের আওয়াজ আর শোনা যাচ্ছে না। বাঁদিকে এগোলে একটা ছোট মতন ফাঁকা জমি। হাতের ছোট্ট টর্চটা মাটির দিকে নামিয়ে একবার জ্বালিয়েই বন্ধ করে দেয়নি তাই। সেই সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে জ্বলে ওঠা আলোয় ওরা 2টো জিনিস দেখতে পায়। আরে এটা কি? দুপাটি নুপুর না, সিঁদুর লাগানো। আরে এগুলো কি? মাটিতে জল সাপের যেন দাগ। মানে এই পুকুরে পা ডুবিয়ে কেউ হেঁটে গেছে
ওই দক্ষিণ মুখ। ওই দিকেই খোঁড়া ভৈরবীর মাঠ। তিনজনে চুপচাপ হাঁটা দেয় সেদিকে। রাখহরির মনে হচ্ছিল টর্চের চকিত আলোয় আরও কি যেন একটা দেখল ও। আরে কি যেন একটা দেখলাম। ওই যে কিন্তু কিন্তু কি দেখলাম বলো তো? কিছু একটা অস্বাভাবিক কিছু দেখলাম, কিন্তু কি সেটা? উফ, আবার সেই মাংস রক্ত মেশানো গন্ধটা। চারিদিকে অমাবস্যার মিশমিশে কালো অন্ধকার। তারার আলোও দেখা যায় না আকাশে। তারই মধ্যেই কাঁচা পথ ছেড়ে পাকা রাস্তায় ওঠে ওরা। রাখহরি আর নিতাই গ্রামের মানুষ। আঁধারে তাদের চোখ জ্বলে। অসুবিধা হচ্ছিল দনুর। শহরের লোক সে। রাতের অন্ধকারে রাস্তাঘাটে চলা অভ্যেস নেই। পদে পদে হোঁচট খাচ্ছিল সে। মিনিট পাঁচেক হাঁটার পর বাঁ পাশের বাঁশবাগানে এলো। সেটা পেরোলেই মাঠ। আর সেখানে আসতেই একটা অবয়ব নজরে পড়ল ওদের। একটা ছায়ামূর্তি না, রাস্তার পাশ দিয়ে যেন যেন আমাদের আগে আগে হাঁটতেছে। রাস্তা পেরিয়ে এবার মাঠে নামবে। দাদাবাবু, যতদূর মনে হচ্ছে আমাদের মা জননী না? হ্যাঁ হ্যাঁ, মা জননী তো। হ্যাঁ কাকা, ও শামু। কিন্তু কিন্তু শামুর হাতে এই লম্বা মতো ওটা কি ঝুলছে? তিনজনেই চট করে একটু রাস্তার বাঁ পাশে বাঁশবাগান ঘেঁষে সরে আসে। ধীরে ধীরে পিছু নেয় শামুর। ওফ, আবার সেই পচা গন্ধটা। শামু যেন মাঠে নামার আগে একবার থমকে দাঁড়ালো। তারপর শিয়াল যেমন নাক উঁচিয়ে বাতাসে গন্ধ শোকে, ঠিক সেইভাবে মাথা উঁচু করে কি যেন শুঁকতে লাগলো সে। নিজের বুকের ধক ধক আওয়াজ শুনতে পাচ্ছিল নিতাই। কি করছে শামু? আমাদের আমাদের গায়ের গন্ধ শুকছে। এইবার কি তবে এ শামু পিশাচির শিকার আমরা? ঠিক সেই সময়ে একটা অঘটন ঘটে গেল। পাশে সরতে গিয়ে একটা ছোট গর্তে পা পড়তে আহ করে উঠল রাখহরি। সেই শব্দ শুনে ধীরে ধীরে অতি ধীরে পিছনে ঘুরল শামু। আর তারপর টকটকে চোখ দুটি মেলে সোজা তাকালো তাদের দিকে। এরপর সেই ঘোর অন্ধকারের আকাশ আর মাঠ পিছনে রেখে ধীরে সুস্থে হাতের লম্বা জিনিসটার মাথায় মাটিতে ঘষতে ঘষতে আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো সেই অবয়ব। একটু আগেও যাকে নিতাই চিনত শামু বলে। নিতাইয়ের চোখের সামনে ফুটে উঠছিল এক আশ্চর্য ভয়াল ছবি। শামুর পিছনে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে এক শব্দহীন নীল কালো রঙের আকাশ। আকাশের শেষে এক প্রান্তে নিঃসারে ফুটে আছে একটি অসহায় আলোহীন মন্দিরের ছায়া। আর মন্দিরের পায়ের কাছে বিছিয়ে আছে একটি ধুধু করা মাঠ, খোঁড়া ভৈরবীর মাঠ। সেই মাঠের সামনে সরু পথ ধরে এগিয়ে আসছে একটা নারী মূর্তি, যার হাতে ধরা জিনিসটার মাথা রাস্তার মাটিতে পাথরে ঠেকিয়ে ভীতিপ্রদ আওয়াজ তুলছে, ঠং ঠং ঠং। ধীরে ধীরে সেই ছায়ামূর্তিটা আরও কাছে আসে তার। এতক্ষণে তার হাতে ধরা জিনিসটির আন্দাজ পায়নি তাই। যে রামদাটা দিয়ে তাদের বাড়িতে জ্যান্ত পাঁঠা কাটে বিশু কামার, সেইটাই শামুর হাতে। নিতাইয়ের চোখের সামনে হঠাৎ করে একটা কুয়াশার মিহি পর্দা যেন নেমে এলো রাস্তার মধ্যিখানে। অবশ্য বেশিক্ষণের জন্য নয়, কয়েক সেকেন্ডের বেশি হবে না। পরক্ষণেই সরে গেল পর্দা, আর দেখা গেল যে ওর সামনে আর কিচ্ছু নেই, সব ফাঁকা। শামু উধাও। রক্ত 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 চাই আমার। আস্তে আস্তে বাঁশবনের মধ্যে আরও খানিকটা সেঁধিয়ে গেল নিতাই। আর ঠিক তখনই খেয়াল হলো যে তার পাশে দনু বা রাখহরি দুজনের কেউ নেই। চাপার স্বরে একবার দুজনের নাম ধরে ডাকলো নিতাই। কাকা কাকা কাকা, তুমি কোথায়? কাকা, মাস্টার বাবু,
নিতাইয়ের মনে হলো যেন সেই অন্ধকার বাঁশবন তাকে গিলে খেতে আসছে। এই প্রথম ভয় পেল নিতাই, তীব্র ভয়। আর ঠিক সেই সময়ই ব্যাপারটা কানে এলো তার। ঠিক যখনই সে পা ফেলছে পাতার উপর, ঠিক তখনই আরেকজনও পা রাখছে শুকনো পাতার স্তূপের উপর। সেই নির্জন অন্ধকারের মধ্যে কে যেন অতি যত্নে, অতি সন্তর্পণে অনুসরণ করছে তাকে। প্রবল ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো নিতাই। নিতাইয়ের সবসময় মনে হচ্ছিল যে একজোড়া লাল টকটকে চোখ যেন অনুসরণ করছে তাকে। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছিল নিতাইয়ের। নিজের শ্বাসের শব্দ নিজেই শুনতে পাচ্ছিল সে। আর ঠিক সেই সময়ই আকাশ বাতাস শিউরে দিয়ে কে যেন ডেকে উঠল খোনা গলায়, আয় 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 রে, আয় আয় রে। রক্ত রক্ত চাই, রক্ত চাই আমার। সেই ডাক শুনে বুকটা খালি হয়ে গেল নিতাইয়ের। কোনো দিকে না তাকিয়ে দিকবিদিক জ্ঞান হারিয়ে দুদ্দার করে দৌড়াতে লাগলো সে। মনে নেই কতক্ষণ পাগলের মতো দৌড়েছে সে। এমন সময় হঠাৎ করেই যেন বাঁশবনটা শেষ হয়ে গেল তার সামনে। থমকে দাঁড়িয়ে পড়ল সে। সামনে খোঁড়া ভৈরবের মাঠ, আর সেই মাঠের পাশে বাঁশবনের ধার ঘেঁষে ওটা কি? ওটা কি? একতলা একতলা আধার যেন ও কিসের ওপর ঝুঁকে বসে আছে। নিতাইয়ের পায়ের শব্দ শুনে সেই ঘোর কালো অন্ধকার ফিরে তাকালো তার দিকে। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার লাল টকটকে দুটো চোখ দেখে ধক করে বুকটা যেন মুহূর্তের জন্য গলায় আটকে গেল নিতাইয়ের। লাল টকটকে জিভ বার করে একবার যেন ঠোঁট চেটে নিল সেই জমাট কালো অন্ধকার। তারপর খিলখিল করে হেসে সেই অপার্থিব হাসি শুনে শরীরের প্রতিটি রক্তের ফোঁটা জমে গেল নিতাইয়ের। আর ঠিক তখনই তার চোখে পড়ল কার উপর এতক্ষণ ঝুঁকে পড়েছিল সেই অন্ধকারের পুঞ্জ। রাখো হরি কাকা। আস্তে আস্তে চোখ ওপরে তুলে নিতাই দেখে যে আগুনের ভাটার মতো চোখে তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে সেই দলা দলা কালো ছায়া। তারপর নিতাইয়ের পিছনের অন্ধকারের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠে ডান হাতে কি একটা যেন তুলে ধরেছে। তাদের বাড়ির রামদাটা। রক্ত চাই আমার, রক্ত চাই। আর সহ্য হয় না নিতাইয়ের, অজ্ঞান হয়ে পড়ে যায় সে। আর ঠিক সেই সময়ই চোখ তুলে তাকায় রাখহরি। জ্ঞান ফিরে পেয়ে কয়েক মুহূর্ত ভোম মেরে বসেছিল বটে, কিন্তু তারপরেই হুঁশ ফিরে আসে আর দেখে যে অপার্থিব ছায়ার ডেলা তাকে টেনে এনেছিল এই বাঁশবনের কিনারে। সেই একটা বড় রামদা তুলেছে সামনে অজ্ঞান হয়ে থাকা নিতাইয়ের দিকে। আর থাকতে পারল না রাখহরি। এককালে আমি মুখুজ্জে পরিবারের নুন খাইছি। আজ প্রাণ থাকতে তাদের এক সন্তানকে আমি বেঘরে মরতে দেবনি। জয় গুরু, জয় মহাপ্রভু। তার রক্তে ঘুমিয়ে থাকা ভয় ডরহীন আধা ডাকাতটি যেন হঠাৎই ঘুম থেকে জেগে উঠে রক্তচক্ষু মেলে চাইল চারিদিকে। পিঠের দিকে গুঁজে রাখা আধহাতি তলোয়ারটা হাতড়ে হাতড়ে বার করে সেই অন্ধকারের রাক্ষসীটার পায়ে বসিয়ে দিল রাখহরি সাধুখা। এই নে রাক্ষসী। প্রথমে তলোয়ারটা অনেকটাই গুঁজে দিতে পেরেছিল বটে রাখহরি, কিন্তু তারপরেই তাকে এক লাথিতে 10 হাত দূরে ফেলে দেয় পিশাচিটা। গুরুদেব সহায় হন। আমার শিক্ষা যেন আমি কাজে লাগাতে পারি গুরুদেব। তার গুরুদেব তাকে শিখিয়েছিলেন যে মারামারির সময় কখনো মাথা গরম করতে নেই। উড়ে গিয়ে মাটিতে পড়তেই কিছুটা গড়িয়ে যায় রাখহরি। তারপর দ্রুত উঠে একটা ঝোপের আড়ালে চলে যায় সে। সেখানে বসে দম নিচ্ছে সে। ঠিক তখনই একটা মোটা মোটা নখওয়ালা থাবা দিয়ে কে যেন তার গলাটা চেপে ধরে পেছন থেকে। কে কে?
ছাড় ছাড়। আতঙ্কের থেকেও বেশি হতবাক হয়ে গিয়েছিল রাখহরি। এই আবার কার হাত? জয় গুরু, জয় গুরু। 14 বছর ধরে জামালউদ্দিন ওস্তাদের কাছে নিজেই দেহবন্ধন আর নানা শারীরিক কসরত শিখেনি। এক ঝটকায় সেই অমানসিক থাবা থেকে নিজেকে মুক্ত করে পাশের ঝোপে ঝাঁপ দিয়ে পড়ে রাখহরি। যে থাবা দুটো রাখহরির গলা চিপে ধরেছিল সেই হাত দুটো থমকে যায় একটু। তারপর এক পা করে ইতিউতি হাওয়ায় গন্ধ শুকতে থাকে সেই হাত দুটোর মালিক। যেন বোঝার চেষ্টা করে যে রাখহরি ঠিক কোথায় আছে। ধীরে ধীরে নিচু হয়ে একটা ঢিল কুড়িয়ে নেয় রাখহরি। তারপর সেটা ছুড়ে দেয় দূরের একটা ঝোপের দিকে। উদ্দেশ্য ছিল যে পিশাচটার দৃষ্টি ওই দিকে ঘুরিয়ে দিলে সে যদি এক দৌড়ে নিতাইয়ের শরীরটা টেনে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। যতক্ষণ এই অসম লড়াইতে বেঁচে থাকতে পারি ততক্ষণই জিত। ভোরতে আরো ঘন্টা 2-2.5 সময় লাগবে। এই সময়টা পার করতে পারলেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথম দিকে রাখহরির মতলবটা খেটেও গেছিল বটে। ঢিলটা অনেক দূরেই তাক করে ফেলেছিল রাখহরি। পিশাচটা দৌড়ে গিয়েছিল সেদিকে। মুশকিলটা হলো যখন নিতাইয়ের শরীরটা টেনে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই অস্বাভাবিক দ্রুততায় ঝড়ের মতো সেই বাঁশবন তছনছ করে তার সামনে এসে দাঁড়ালো সেই দানব। ধীরে ধীরে নিতাইয়ের অচৈতন্য নিথর শরীরটা মাটিতে শুইয়ে ফেলে পিছনের দিকে হেঁটে যাচ্ছিল রাখহরি। মাথা আর বোধবুদ্ধি গুলিয়ে যাচ্ছিল তার। দরদর করে ঘামছিল সে। তার মাথার ভেতরটা শূন্য হয়ে গিয়েছিল এতক্ষণে। জীবনে এত বিভৎস, এত ভয়াবহ অভিজ্ঞতা হয়নি তার। কেটে নিয়ে আনলো এই ভাসবনের দিকে। আর আনলো যদি, মারলো না বা কেন? আর পরে গলাটাই বাঁশের ধরলো কে? আর ওই সামনে এখন ওটা কে? তখনই বা কে ছিল? নরক থেকে উঠে আসা সাক্ষাৎ কাল পিশাচটা তখন এক পা করে তার দিকে এগিয়ে আসছিল। তার মুখের থেকে রক্তের ফেনা উড়ে যাচ্ছিল আশেপাশের বাতাসে। সেই অমানসিক ভয়াল বিভৎসতার সামনে এতক্ষণ ধরে জমিয়ে রাখা যাবতীয় সাহস একেবারেই উড়ে গেল রাখহরির। তবু তার মধ্যেই তার সামনে দাঁড়িয়ে থাকা নরকের জীবটিকে চিনে নিতে অসুবিধা হলো না তার। নিজের দুচক্ষে বিশ্বাস হচ্ছিল না। তাহলে সে যা ভেবেছিল সত্যি তাই? কি দেখতেছি? দনু মাস্টার। অসহায় আতঙ্কে পালাতে গিয়েও পালাতে পারে না রাখহরি। উল্টে পড়ে যায় মাঠের উপর। স্থিরভাবে সে দেখে যে ধীরে ধীরে এসে তার উপর দুদিকে 2 পা মেলে দাঁড়ায় সেই পিশাচ। উগ্র রক্ত মাংসের গন্ধে আর ভয়ে বমি উঠে আসে রাখহরির। ঈশ্বরের নাম জপছিল রাখহরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার মধ্যে পিশাচটা তার বড় হাত দুটো নামিয়ে আনলো রাখহরির কণ্ঠার উপর। নারকীয় দুটো বড় বড় বাঁকানো নখ সবে নেমে এসেছে গলা বরাবর। চোখের সামনে তার ভয়াবহ মৃত্যু নেমে আসতে দেখে প্রায় অজ্ঞান রাখহরি। এমন সময় মনে হলো পিছন থেকে কে যেন মাথাটা টেনে ধরলো সেই পিশাচে। আমার পূজার আয়োজন আমি নিজেই সম্পূর্ণ করব। আর তারপরেই শুধু একটা জিনিসই দেখতে পেল রাখহরি। একটু ওপর থেকে একটা বড় রামদা নেমে এলো দনুর গলায়। ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে গেল দনু পিশাচে। আর নিতে পারল না রাখহরি স্নায়ু। কিন্তু অজ্ঞান হতে হতে একটা জিনিস দেখে স্তম্ভিত হয়ে যায় রাখহরি। রামদা হাতে দাঁড়িয়ে মুখুজ্জে পরিবারের পুত্রবধূ শামু ওরফে শাম্ভবী। কি বৌমা,
মা জননী। প্রথম থেকেই যে খটকাটা তার মাথায় ঘোরাফেরা করছিল, এক মুহূর্তে যেন সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল তার কাছে। প্রথমে সেই পুকুরের পাড়ে নিতাইয়ের টর্চের এক ঝলকের আলোয় জলপায়ের ছাপ দেখা স্তক, এটাই তার মাথায় আটকে ছিল, কিন্তু তখন সেটা বোঝেনি সে। বুঝল এখন। একের পর এক পা ফেলে খোড়া ভৈরবের মাঠ পেরিয়ে যাচ্ছে মুখুজ্জে বাড়ির নিতাই দাদা বাবুর বউ সামু ভবি। আর সেই পায়ের ছাপের মধ্যে ডান পায়ের বুড়ো আঙুলের কোনো ছাপের চিহ্ন নেই। তার জায়গায় শুধু রক্তের দাগ। চোখ বুঝল রাখহরি। ঠান দিদির কথা মনে পড়ে গেল তার। কালীতান্ত্রিক বলে গেছিল যে মায়ের যদি ইচ্ছে হয় তাহলে নিজের পুজোর ব্যবস্থা মা নিজেই করবেন। সেই কথাই খেটে গেল আজ। তালদিঘির খোঁড়া ভৈরবী আজ নিজেই নিজের পুজোর নৈবেদ্য জোগাড় করে নিয়েছেন। আচ্ছা, ওই সামু বৌমার ডান পায়ের আঙুল কি প্রথম থেকেই ছিল না, নাকি আমারই তরোয়ালের ঘায়ে খোয়া গেল সেটা? আর ভাবতে পারল না। অজ্ঞান হয়ে পড়ে যায় এককালের দুর্দণ্ড প্রতাপ ডাকাত রামাই সাধুখার উত্তরাধিকারী রাখহরি সাধুখা। কিন্তু অজ্ঞান হওয়ার আগে তার কানে এলো কোনো আঘাত হানতে পারবে না। আমি নিজে পাহারা দেব এই গ্রামকে। আমার বলি আমি নিজে খুঁজে নিয়েছি। কি স্বাদ! রক্ত